স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। আসছে বাজেটে সিম ট্যাক্স বাতিলের দাবি জানিয়েছেন মোবাইল ফোন অপারেটররা। বিনিয়োগ বাড়াতে কর্পোরেট ট্যাক্স কমানোর দাবি জানিয়েছেন অ্যামটব। তবে অর্থনীতিবিদরা বলছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে নিয়ম অনুযায়ী কর্পোরেট কর কমবে স্বাভাবিকভাবেই। আজ আমরা আলোচনা করব টেলিকম খাতের বাজেট নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন অ্যামটবের সেক্রেটারি এবং সিইও TIM নুরুল কবির। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশের জিডিপিতে মোবাইল ফোনের অবদান ৬.২%। অ্যামটবের তথ্য অনুযায়ী গত ৫ বছর অব্যাহত লোকসানে বাংলালিংক ও রবি। এরই মধ্যে সিরিসেল বন্ধ হলেও টিকে থাকতে একীভূত হয়েছে এয়ারটেল। এমন বাস্তবতায় সিম কর তুলে নেওয়া, নেটওয়ার্ক যন্ত্রাংশে অভিন্ন কর ও কর্পোরেট কর কমিয়ে সমন্বিত কর নীতির দাবি তাদের। টোটাল কর ব্যবস্থাপনাটা একটা আনপ্রেডিক্টেবল এবং আনসার্টিনিটি রয়ে গেছে। এই বিষয়টা সরকারকে আমরা দেখতে বলেছি। তারপরে আমরা কিছু প্রস্তাবনা দিয়েছি। আমরা তার প্রস্তাবের মধ্যে একটা বড় জিনিস হলো যে আমরা সিম ট্যাক্সটাকে সম্পূর্ণ অ্যাবলিশ করতে বলছি। দেশে ৮,০০০ কোটি টাকার মোবাইল ফোন বাজারের পুরোটাই আমদানি নির্ভর। বর্তমানে মোবাইল হ্যান্ডসেট আমদানিতে দিতে হয় ৫% আমদানি শুল্ক, ১৫% ভ্যাট, ২% অগ্রিম আয়কর এবং ১% সম্পূরক শুল্ক। আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়াতে কর অব্যাহতি সহ আমদানির ওপরে ভ্যাট তুলে নেওয়ার দাবি উদ্যোক্তাদের। ৩,০০০ টাকা একটা স্মার্টফোনে কিন্তু 24% ট্যাক্স যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে কিন্তু অনেক বড় একটা কস্ট। আমরা বলছিলাম বারবার যে যতদিন পর্যন্ত ২,০০০ টাকার নিচে স্মার্টফোন দাম না আসবে ততদিন পর্যন্ত কিন্তু স্মার্টফোনের যে গ্রোথটা আমরা এক্সপেক্ট করছি সেটা হবে না। পুঁজিবাজারে তালিকাভুক্ত অপারেটরদের ৪০% এবং তালিকার বাইরে ৪৫% কর্পোরেট কর। তাই অপারেটরদের পুঁজিবাজারে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এই ধরনের বিদেশি বিনিয়োগ যেসব জায়গায় আসছে সেই কোম্পানিগুলোকে যত বেশি আমরা পুঁজিবাজারে আনতে পারবো। একদিকে যেমন পুঁজিবাজারের জন্য এটা ভালো হবে, তাদের জন্য এটা কর্পোরেট ট্যাক্স রেট কমে যাবে। দেশের ৮২% মানুষ ইন্টারনেট সেবার বাইরে, তাই ইন্টারনেটের ওপর ১৫% ভ্যাট তুলে নেওয়ার দাবিও জানিয়েছেন অপারেটররা। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি এবং ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন রবি আজেটা লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ এবং আমাদের সাথে আরও আছেন অ্যামটবের সেক্রেটারি জনাব জনাব TIM নুরুল কবির। জনাব নুরুল কবির এবং জনাব মতিউল ইসলাম নওশাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আজকে আমরা আলোচনা করছি বাজেট নিয়ে। বাজেটে মোবাইল ফোন অপারেটররা যা চাচ্ছেন আপনারা এবং সরকার যা যাচ্ছে এবং মানুষ কি চায় মোবাইল ফোন অপারেটরদের কাছ থেকে, সবকিছু মিলে নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই। জনাব নওশাদ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে প্রথমেই যে আমরা যখন আলোচনা করছি যে সরকার তার রেভিনিউ চাইবে, সাধারণ মানুষ যারা কনজিউমার বলি তারা চাচ্ছেন তার সেবাটা পেতে চাইবে, আর মোবাইল অপারেটর হিসেবে আপনিও চাইবেন আপনার ব্যবসাটা করতে চাইবেন। আমরা টিকে থাকতে চাই। তাহলে এই ব্যালেন্স, এক্স্যাক্টলি এই ব্যালেন্সটা আসলে স্ট্রাইক করবো কিভাবে আমরা, মানে কিভাবে স্ট্রাইকটা হতে পারে যাতে সবার জন্য লাভ হয়, উইন উইন সিচুয়েশন যাকে বলা যায়, সেটা কি হতে পারে? আমার মনে হয় যে মোবাইল ফোন অপারেশন এই দেশে শুরু হওয়ার প্রায় ২ দশকের কাছাকাছি সময় হয়েছে এবং আমাদের বর্তমান সরকার এটাকে অনেক বেশি ত্বরান্বিত করেছে। তারা প্রথমবার আসার পর থেকে অনেক এটাকে বিস্তৃত করেছে সেবাটাকে এবং মোবাইল বান্ধব পরিবেশ তৈরি করেছে যেহেতু, এবং ডিজিটাল বাংলাদেশের আমাদের ভবিষ্যৎ আমরা অ্যাচিভ করতে চাই এবং এটার জন্য আমার মনে হয় মোবাইল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সেটা করতে হলে প্রথমে সাশ্রয়ী হতে হবে, প্রথমত সবাই অ্যাফোর্ডেবল হতে হবে এটা, এবং এটা অ্যাফোর্ডেবল করার জন্য সরকারকে মোবাইল বান্ধব নীতি নির্ধারণ করতে হবে যেখানে ইন্টারনেট এবং মোবাইল সেবা মানুষকে পৌঁছে দিতে পারে অপারেটররা কম খরচে। কারণ এইখানে আপনার ইনভেস্টমেন্ট হেভি ইন্ডাস্ট্রি মোবাইল ইন্ডাস্ট্রি। অনেকে মনে করে যে মোবাইল ইন্ডাস্ট্রি শুধু একটা ফোন দিয়ে হয়তো কাজ হচ্ছে, কিন্তু আসলে এই যে আজকে সারা দেশে দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজারে আপনার ঝড় হচ্ছে, মোবাইল ফোন অপারেশন ঠিক রাখতে গিয়ে কত মানুষ যে এখানে কাজ করছে, আসলে এটা একটা বিশাল যজ্ঞ, সত্যি কথা বলতে কি। সো আমার মনে হয় উভয় দিক দেখে সরকারের রেভিনিউ আর্ন করতে হবে, মোবাইল অপারেটরদের শেয়ার হোল্ডারদেরও বেঁচে থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে
কনজিউমারদেরকে সেবা দিতে হবে এবং কনজিউমার যেন জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারে সেইভাবে যেন সেই সেবাটা দিতে পারে। ধন্যবাদ জনাব নওশাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব নুরুল কবির। আপনার কাছে জানতে চাচ্ছি বাজেটে যেটা সবসময় আমরা প্রতি বছরই গত কয়েক বছর শুনে আসছি যে যখন বাজেট আসে তখন আমরা যে দাবিটা শুনি যারা মোবাইল অপারেটর আছেন তাদের কাছ থেকে যে সিম ট্যাক্সটা কমাতে হবে, কখনোই কিন্তু হচ্ছে না, হয়নি। তো তার মানে সরকার ধরে নিচ্ছে যে এটা আসলে প্রয়োজন নাই, তাই তো? নাকি আপনারাই চাচ্ছেন এটা কমাতেই হবে? আসলে বিষয়টা, ধন্যবাদ আপনাকে। বিষয়টা এই না যে সরকার কমাচ্ছে না, এটা একসময় 1200 টাকা ছিল, তারপর 800 হয়েছে, 600 হয়েছে, 300 হয়েছে, আপনারা কি খাচ্ছি যাচ্ছেন একেবারে শূন্য? এখন সিম ট্যাক্সটা 100 টাকা সেলসের উপরে আছে আর 100 টাকা রিপ্লেসমেন্টের উপরে আছে। আচ্ছা, আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমরা অঙ্ক কষে সরকারকে বুঝিয়েছি যে যত এই সিম ট্যাক্সটা যতবারই কমেছে ততবার কিন্তু রেভিনিউ বেড়েছে। সেই রেভিনিউ বাড়লে কি হয়? বাড়লে সরকার তার অংশীদার হয়। তো আমরা মনে করছি যে আপনি যদি খেয়াল করে দেখেন যে কম্পিউটারের উপরে ভ্যাট এবং ট্যাক্স যখন সম্পূর্ণরূপে রহিত করা হলো তখন কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের একটা কনসার্ন ছিল তারা অনেক রেভিনিউ হারাবে। কিন্তু আসলে কি হলো? আসলে সারা বাংলাদেশে এর ইম্প্যাক্টটা যদি আপনি ক্যালকুলেট করেন, তৃণমূল পর্যায়ে মানুষের কাছে আজকে কম্পিউটার একটা কমোডিটি হয়ে গেছে এবং দেশের অর্থনীতিতে যে পরিমাণ সেবা দিয়েছে, ঠিক একইভাবে যদি আপনি মোবাইল ফোনকে দেখেন, মোবাইল ফোন শুরুতে একটা কথা বলার জন্য একটা টেলিফোন সেবা দেওয়ার একটা ডিভাইস ছিল, বাট আস্তে আস্তে এটা যেটা হয়েছে, ইন্টারনেটের যে পলিফারেশনটা হয়েছে, ইন্টারনেটের যেভাবে মানুষ এমব্রেস করেছে টেকনোলজিকে, এখন এটা আর এখন কথা বলার জন্য না, এটা একটা বহুমাত্রিক সেবা দেওয়ার একটা ডিজিটাল ডিভাইস। তার মানে এখন আমরা বলছি মোবাইল ফোনগুলো একটা ডিজিটাল সার্ভিস প্রোভাইডার। এই ডিজিটাল সার্ভিস প্রোভাইড করতে গেলে আপনি যদি দেখেন বাংলাদেশের সিমের সংখ্যা, অ্যাক্টিভ সিমের সংখ্যা অনেকে বলে যে 13 কোটির কাছাকাছি। এখানে একটা পারসেপশনগত জটিলতা থাকতে পারে। আমি ইনফরমেশনটা দর্শকদের শেয়ার করি যে আমাদের 13 কোটি মানুষের কাছে কিন্তু সিম নেই। আমরা দেখতে পাচ্ছি একটা জিএসএম এর রিপোর্টে 54% মানুষের কাছে সিম আছে, কারণ আমরা মাল্টিপল সিম ব্যবহার করি। এবং এই যে আপনার 46% মানুষ নেটওয়ার্কের বাইরে আছে, তাদের কাছে কিন্তু কানেক্টিভিটি আমাদের পৌঁছাতে হবে। আমরা দুটো জিনিসকে খুব গুরুত্ব দেই, গ্রাহকের সেবাটা, যে কোনো কোম্পানি তার গ্রাহককে স্যাটিসফাই করাটা তার মূল মটো, কখনো চায় না গ্রাহক ক্ষতিগ্রস্ত হোক, গ্রাহক বিরক্ত হোক, তাই না? দ্বিতীয়ত হচ্ছে এই যে কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে অনেক কথা হচ্ছে, আমরা এই জায়গাটাতেও বলছি যে আমাদের সবচেয়ে বড় দরকার হচ্ছে, আমাদের আরও কিছু জিনিস প্রয়োজন আছে, যে আলোচনায় আসবো আমরা বিষয়টা নিয়ে কথা বলতে। তবে বাজেটে আমরা সিম ট্যাক্সটার ব্যাপারে আমরা বলছি সম্পূর্ণভাবে এটা যদি কমিয়ে দেওয়া হয়, 0 করে দেওয়া হয়, তাহলে সরকার বেনিফিট হবে এবং গ্রাহকরাও বেনিফিটেড হবে, কোম্পানিগুলোও বেনিফিটেড হবে। ধন্যবাদ জনাব কবির। আমি আপনার জনাব নওশাদ আপনার কাছে জানতে চাচ্ছি, আর বাজেটে আর কি পলিসি সাপোর্ট আসলে আপনারা চান সরকারের কাছে? আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে আমরা খুব বেশি জিনিসের দাম কি কমতে দেখেছি? আসলে 2009 থেকে 2016 সালের মধ্যে ভয়েস কলের মূল্য কমেছে 32.6%, এবং একই সময় 2009 থেকে 2016 সালে প্রতি মেগাবাইট ডেটার মূল্য কমেছে 96%। আচ্ছা, কোথাও যেন পড়েছিলাম যে আমরা 26 পয়সায় 1 GB ডেটা কিনে 217 টাকায় বিক্রি করছি। আই উইশ পৃথিবীটা এত সুন্দর হতো। সেটা জন্য আপনারা বলেছিলেন যে আপনারা এটার কস্ট মডেলিং করেছেন, দেখেছেন যে এটা জাস্টিফাইড। বিটিআরসি থেকে বলা হয়েছে ওনারাও একটা কস্ট মডেলিং সার্ভে করবেন, পড়ার ফলাফলটা সময় যায় না, আপনি জানেন। আসলে এটা একটা অসম্ভব অবাস্তব কথা বলা হয়েছিল, সেই ব্যাপারে আমরা আমাদের বক্তব্য দিয়েছি। আমি মনে করি যে এ পর্যন্ত অদ্যাবধি প্রথম থেকে আজকে পর্যন্ত বিভিন্ন বাজেট আমরা দেখেছি। আমরা সেরকম একটা বাজেট চাই যেটা আপনার মোবাইল বান্ধব অথবা টেকনোলজি ফ্রেন্ডলি বাজেট। এই সরকার অতীতে দেখিয়েছে যে আপনার কম্পিউটারের উপরে ডিউটি সংক্রান্ত বিষয়ে বিশাল ছাড় দিয়ে সরকার প্রমাণ করেছে যে সরকার অত্যন্ত ফরওয়ার্ড লুকিং। এবং আমি এখানে একটা জিনিস বলছি, যেমন আপনি দেখেন 2 ওয়েতে এটা কাজ করা যেতে পারে। আলটিমেটলি কি মানুষকে সেবা পৌঁছে দেওয়াটাই হচ্ছে মেইন, এবং একই সাথে সরকারেরও যেন রেভিনিউ ঠিক থাকে, আবার মোবাইল অপারেটরের জন্য সব দিক আমাদেরকে ঠিক রাখতে হবে। আমি যেটা মনে করি, সেবার যত বিস্তার হবে, মানুষ যত বেশি ভোগ করবে, ভোক্তা যখন ভোগ বেশি করবে, রেভিনিউ তত বাড়বে। দুইভাবে করা যায়, একটা হচ্ছে আপনি প্রিমিয়াম সেগমেন্ট, অল্প লোক সেবা পাবে, বেশি দাম রাখবেন, আপনি মুনাফা করবেন। আর এটা হচ্ছে আপনি অনেক লোককে আপনার সেবার আওতার মধ্যে আনবেন,
আপনি কম দামে সেবাটা দেবেন এবং আপনার বেশি রেভিনিউ আসবে, সো প্রফিট কম হবে আপনার, কিন্তু এটাতে যেটা হবে সেটা দিয়ে আপনার রেভিনিউ কভার হয়ে যাবে। আমি যেটা মনে করি, আমাদের দুইটা জিনিস আমি মনে করি সরকার দেখতে পারে এই ক্ষেত্রে। একটা হচ্ছে সরকার টেকনোলজি ইকুইপমেন্ট ইম্পোর্ট স্টেজে আপনার ডিউটি আপনার শুল্ক মুক্ত অথবা শুল্ক রেয়াত দিতে পারে আপনার 4G ইনভেস্টমেন্টকে ত্বরান্বিত করার জন্য, যেন প্রত্যন্ত অঞ্চলে অপারেটরগুলো আপনার ইচ্ছুক হয় যেন আপনার প্রত্যন্ত অঞ্চলে তাড়াতাড়ি আপনার 4G সেবা ছড়িয়ে দেবে। এবং একই সাথে আপনি জাস্ট, আমি এটা তুলনা করি, আপনার ট্যাক্স হলিডে বলে একটা জিনিস আছে, কর অবকাশ। বাংলাদেশের আপনার নগর অঞ্চলের বাইরে, মেট্রোপলিটন এরিয়ার বাইরে যদি কেউ ইনভেস্টমেন্ট করে অথবা ঢাকা থেকে অধিক দূরে যদি কেউ ইনভেস্টমেন্ট করে, একটা কারখানা করে, সে 10 বছর 5 বছর সে ধরনের কর অবকাশ পেয়ে থাকে। মোবাইল কোম্পানিগুলোর কারখানা হচ্ছে কিন্তু তার বিটিএস গুলো, এবং এই কারখানাগুলো যখন তারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করেছে, তারা এই বিষয়ে কোনো কর অবকাশ পেয়েছে কিনা আমি নিশ্চিত নই, তবে আমার মনে হয় পাইনি। তো আমি মনে করি যখন 4G সেবাটা আমরা দিতে যাব, 4Gর জন্য ইম্পোর্ট স্টেজে আপনার ইকুইপমেন্ট, যেমন আপনার এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো এবং এছাড়া থ্রাস্ট সেক্টরে যেসব ফ্যাক্টরিগুলো হচ্ছে আপনার, তারা কিন্তু বিভিন্ন রকমের শুল্ক রেয়াত পেয়েছে। এবং আমি মনে করি 4G সেবা এবং ইন্টারনেট সেবা বাড়ানোর জন্য আমাদের ইম্পোর্ট স্টেজে ক্যাপিটাল মেশিনারিকে শুল্ক রেয়াত দেওয়া উচিত। এবং আরও একটা জিনিস আমি মনে করি যে ইনভেস্টমেন্টগুলো আপনার মেট্রোপলিটন এরিয়ার বাইরে হবে, সেসব জায়গায় আপনার কর অবকাশ দেওয়ার। ধন্যবাদ। আমরা নিব একটা বিরতি পর আপনার কাছে আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। নিচে একটি বিরতি, আমাদের সাথে থাকবেন। স্বাগত আরেকবার খতনগঞ্জ থেকে মধুশিলা। আজ আমরা আলোচনা করছি টেলিকম খাতের বাজেট নিয়ে। কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ এবং অ্যামটাবের সেক্রেটারি জেনারেল TIM নুরুল কবির। জনাব কবির এবং জনাব নওশাদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব কবির, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বাজেটের বেশ কিছু বিষয় আমরা বলছিলাম, সিম ট্যাক্সের কথা, কর্পোরেট ট্যাক্সের কথা বলছেন আপনারা। কর্পোরেট ট্যাক্সও যেটা হয় যে লিস্টেড কোম্পানি, নন লিস্টেড কোম্পানি, এখানে টেলিফোন অপারেটরদের মধ্যে যারা লিস্টেড কোম্পানি তারা কিছু বাড়তি সুবিধা পাচ্ছে, যারা নন লিস্টেড তারা সেই সুবিধা পাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে যে স্পেকট্রামের পরে অকশনের পরে যে ট্যাক্সের কথা, সেটা নিয়েও একটা জটিলতার কথা আপনারা প্রায় বলেন, যে আপনার যুক্তি কি, কেন স্পেকট্রামের উপর যখন আপনি কিনছেন, সরকারের প্রথম অবস্থায় কিনছেন, সেটার উপর ট্যাক্স ভ্যাট দিতে হবে না কেন? আসলে এই বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার। পৃথিবীতে যে প্র্যাকটিসটা আছে এটাকে আমরা বলি বেস্ট প্র্যাকটিস। জি, আপনার স্পেকট্রাম একটা ন্যাচারাল রিসোর্স। আপনি যখন এটা অকশনে বিক্রি করছেন, একদম প্রাইমারি অকশনে, তখন কিন্তু এটা থেকে কোনো ভ্যাট আইনে যেটা বলা হয় গুডস অ্যান্ড সার্ভিসেসে ভ্যালু অ্যাড করলে তখন আপনি ভ্যাট দেবেন। আমরা এই জায়গায় কিন্তু ভ্যালু অ্যাড করছি না। আমরা যখন এটাকে সার্ভিসে নিয়ে যাচ্ছি, সাবস্ক্রাইবারদের কাছে নিয়ে যাচ্ছি, তখনই এটা ভ্যাট অ্যাপ্লিকেবল হয়। রাইট। আনফরচুনেটলি বাংলাদেশে এটা একটা জটিলতা তৈরি করে। বেস্ট প্র্যাকটিস কোথায় আছে? যেখানে সারা পৃথিবীতেই যখন আপনার কোথাও ভ্যাট নাই, অকশনে আপনি যখন স্পেকট্রাম সেল করা হয় তখন এটা ভ্যাট হয় না। আসলে এখানে কোনো ভ্যালু এডিশন হচ্ছে না। আই আন্ডারস্ট্যান্ড। এটা আরেকটা জিনিস হচ্ছে যে আমি একটা জিনিস আপনার মাধ্যমে দর্শকদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে আমরা যেটা দেখতে পাই যে বর্তমান সরকার যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং তার যে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে দৃশ্যমান। কিন্তু এখানে আমরা টেকনোলজি নেটওয়ার্কিংয়ে, কারণ কানেক্টেড সোসাইটিটা তৈরি করার ক্ষেত্রে মোবাইল অপারেটররা গত 2 দশক ধরে প্রায় 80,000 কোটি টাকা ইনভেস্ট করেছে এবং আজকে যে কানেক্টিভিটিটা তৃণমূল পর্যায়ে আছে, এখানে কিন্তু তারা একটা এনাবলিং সিচুয়েশন তৈরি করেছে। কিন্তু এই জায়গাটাতে আমাদের যে জিনিসটা কনসার্ন, সেটা হচ্ছে যে আমরা 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনাও দেখেছি, যেটাদের মধ্যে টেলিকম এবং আইসিটি সেক্টর নিয়ে সরকার একটা সুন্দর পরিকল্পনা করেছে, ডিজিটাল বাংলাদেশ পার্সপেক্টিভ প্ল্যানও দেখেছি। কিন্তু যখন আমরা দেখি সরকারের কর বিভাগ সম্পূর্ণভাবে এই দুটো পরিকল্পনার বাইরে গিয়ে এই ডেভেলপমেন্ট, ডিজিটাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের যে করের নীতিগুলো, এগুলো আমার মনে হয় সরকারের নীতি নির্ধারকরা রিভিজিট করা প্রয়োজন। ধন্যবাদ জনাব নওশাদ। প্রথমেই শুরু করেছিলাম যেভাবে যে সরকার চাইবে রেভিনিউ, অপারেটর বা ব্যবসায়ী চাইবেন তার
ব্যবসা, কিন্তু এই দুটোর মধ্যে ব্যালেন্সের কথা যেটা আসে, যেমন সরকার রেভিনিউ চাইবে, সরকার বললে তাহলে না হলে আমি কাজ করবো কি, আমার তো রেভিনিউ দরকার। আপনি বলছেন বা অপারেটররা বলছেন যে আপনার ট্যাক্স কমাতে হবে, কর্পোরেট ট্যাক্স কমাতে হবে, সিম ট্যাক্স কমাতে হবে, সব ধরনের ট্যাক্স কমাতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে সব ট্যাক্স কমানো হলো, তাহলে কি লাভ হবে? খুবই ভালো প্রশ্ন করেছেন। আসলে সরকার যদি ট্যাক্স কমিয়েও দেয়, ইভেন মোবাইল অপারেশনের ক্ষেত্রে, মোবাইল অপারেটরদের ক্ষেত্রে, অথবা যে প্রণোদনাগুলোর কথা আমি একটু আগে বলেছি সেগুলো যদি তারা সুযোগ করে দেয়, যে কিছু কিছু ক্ষেত্রে কর অবকাশ এবং কিছু কিছু ক্ষেত্রে শুল্ক রেয়াত, আমি মনে করি এটাতে কোনো সমস্যাই হবে না। তার কারণ হচ্ছে আমরা দেখেছি 2017 সালে প্রকাশিত ইকোনমিক ইম্প্যাক্ট বাংলাদেশ মোবাইল ইন্ডাস্ট্রি এই নামে জিএসএম-এ আপনার একটা আপনার স্টাডি করেছিল। সে অনুযায়ী ইন্ডাস্ট্রি 17 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত অবদান রাখতে পারে যদি আপনার সিম ট্যাক্স, আপনার কর্পোরেট ট্যাক্স এবং ইম্পোর্ট স্টেজে আপনার ডিউটি কমানো হয়, কাস্টম ডিউটি হারমোনাইজেশন করা হয়, এক্স্যাক্টলি করবে, কাস্টম ডিউটি হারমোনাইজেশন করা হয়, এবং যেভাবে আপনার অন্য ইন্ডাস্ট্রিগুলোকে প্রণোদনা দিচ্ছে তার কাছাকাছিও যদি কিছু দেয়, 17 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত অবদান রাখতে পারবে এই ইন্ডাস্ট্রি। অপারেটরদের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করা হয় তাহলে 2020 সালে 820,000 মানুষের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ চাকরির সুযোগ তৈরি হবে। আরো 8,20,00,000 লোকের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ চাকরির সুযোগ তৈরি হতে পারে। এই ধরনের অবদান বর্তমানে আমরা যা করছি তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি আমরা যদি আরো পিছনের দিকে তাকাই, 2011 সালে যখন সিম ট্যাক্স ছিল 600 টাকা, তখন জিডিপিতে এই খাতের অবদান ছিল 3.2%, এখন যেটা প্রায় 6%। 2013 সালে যখন এটি কমিয়ে 300 টাকা করা হয়েছিল, তখন জিডিপিতে এর প্রভাব ছিল 4.9%। এটা কি শুধুমাত্র সিম ট্যাক্স কমানোর কারণে, নাকি আরো অন্য কোনো ফ্যাক্টর এখানে জড়িত ছিল? না, কারণ সিম ট্যাক্স কমালে আপনার মানুষের কমিউনিকেশন বৃদ্ধি পায়। কিন্তু এখন তো যে কেউ চাইলেই সিম কিনতে পারছে, কারণ ভর্তিগুলো আপনি দিচ্ছেন, অপারেটর দিচ্ছে। হ্যাঁ, আমরা দিচ্ছিলাম, কিন্তু সেটাতে প্রণোদনা যদি পাওয়া যায় তাহলে অপারেটরদের মার্কেটিং আরো বেটার হয়। এবং 2015 সালে সিম ট্যাক্স কমিয়ে যখন 100 টাকা করা হয়েছিল, তখন জিডিপিতে এর অবদান ছিল 6.2%। এই কারণে আমি ট্যাক্স কমানোর পক্ষে পরিষ্কার যুক্তি আমি দেখতে পাই। হ্যাঁ, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব কবির, আপনার কাছে জানতে চাচ্ছি যে 4G কথা শুনছি, 4G অপশন শীঘ্রই আসবে। 3G সফলতা কি আমরা পেয়েছি, নাকি মাঝখানে অর্ধেক শেষ রেখেই আমরা 4G-তে যাচ্ছি, বা 4G-টা কতটা জরুরি এবং 4G হলে কতটা চ্যালেঞ্জ অপারেটরদের জন্য? আমার এটা আপনি খুব পার্টিনেন্ট একটা প্রশ্ন এখন করলেন। আমি যদি একটু 3G-র বিজনেস কেসগুলো একটু সংক্ষেপে বলি। আপনি দেখেন অপারেটররা কিন্তু $3.8 বিলিয়ন ইনভেস্ট করেছে শুধুমাত্র 3G-তে 3 বছরে, এবং তাতে তারা যে কাভারেজটা, রোল আউটটা তারা করেছে, সেই রোল আউটটা তাদের রোল আউট অব্লিগেশন অনুযায়ী তারা করেছে। আচ্ছা, কিন্তু আপনি যদি দেখেন ইম্প্যাক্ট, আমাদের অ্যাফোর্ডেবিলিটি একটা বড় চ্যালেঞ্জ। আপনি 3G হ্যান্ডসেট অ্যাভেলেবিলিটি কত পার্সেন্ট? স্মার্টফোনের আমরা দেখতে পাচ্ছি মাত্র 27% আমরা আছে। তার মানে 3G যদি আমি সার্ভিস দিতে চাই, তার ইকোসিস্টেম যদি আমার রেডি না থাকে, এবং তারপরে আবার স্মার্টফোনের উপরে 28 থেকে 30% ট্যাক্স দেওয়া আছে, তার মানে আমি কিন্তু ইকোসিস্টেমটাকে রেডি করছি না, যার ফলে এই অপারেটরের এত টাকা ইনভেস্টমেন্টটা কিন্তু তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট তো দূরের কথা, বিজনেস কেসটাই হয়নি। এখন আসেন 4G-তে এসে যখন সরকার বলছে 4G অকশনে যাবে, আমরা কিন্তু অপারেটররা বলছে যে আমরা চাই, কারণ টেকনোলজি ডিমান্ড করছে বাংলাদেশের। কারণ আপনি যদি দেখেন এখন মানুষের ডেটার ডিমান্ড বেশি, ভয়েসের চাইতে। সেটা যদি হয়, সেক্ষেত্রে বর্তমান যে স্পেকট্রামের অ্যালোকেশনটা আছে, এটা কিন্তু আবার একটু লিমিটেশন আছে। আপনি দেখেন 2G-তে আপনার 900 and 1800 ব্যান্ডে 2G আছে, কিন্তু সেটা ফ্লেক্সিবল করা হচ্ছে না ডেটার জন্য। আবার এখানে যে আপনারা টেকনিক্যালের কথা বলছেন, টেকনিক্যালের যে কথা বলছি, তা এই জায়গাটাতে 4G-র ব্যাপারে আমার যেটা বলার আছে সেটা হচ্ছে, আমরা পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন ধরনের কথা পাচ্ছি, এবং সত্যিকার অর্থে বাজারে মাত্র 4% হ্যান্ডসেট অ্যাভেলেবেল আছে। ইকোসিস্টেম রেডি কিনা, এই অ্যানালাইসিসটা দরকার। আরেকটা হলো টোটাল অকশনের যে গাইডলাইন, নীতিমালা, এই নীতিমালাগুলো যারা কিনবে তাদের সাথে আলোচনার দরকার। ধন্যবাদ জনাব কবির, আমাদের সময় শেষ, আজকে শেষ করতে হচ্ছে। জনাব মোহাম্মদ ইসলাম নওশাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আবার আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।